স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাজাকারের তালিকা প্রকাশ, বিতর্ক ও প্রশ্নের ঊর্ধ্বে রাখতে আইন করার সিদ্ধান্ত। মহান বিজয় দিবস কাল, বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ, কড়া নিরাপত্তা। মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু আজ, চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত, লটারি ৩০ ডিসেম্বর। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে চূড়ান্তভাবে নির্বাচিত জো বাইডেন, ইলেকটোরাল কলেজের ভোটের ফল প্রকাশ। বঙ্গবন্ধু টি-20 ফাইনালে উঠতে আজ ঢাকা চট্টগ্রাম লড়াই, বিকেল 4:30টায় দ্বিতীয় কোয়ালিফায়ার। স্বাগত বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে জানাবো বিস্তারিত। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রাজাকারের তালিকা প্রকাশ করবে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক আরও জানান, এবারের তালিকাকে বিতর্ক ও প্রশ্নের ঊর্ধ্বে রাখতেই এ সংক্রান্ত আইন প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। ২০২১ সালের শুরুতেই সংসদে পাশের জন্য তোলা হবে বিলটি। ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত রাজাকার আল-বদর সহ অন্যান্য আধা সামরিক বাহিনীর সদস্য হয়ে যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নেয় তাদের তালিকা তৈরির সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকার। গত বছর স্বাধীনতার ৪৮ বছরের মাথায় রাজাকারের তালিকা প্রকাশ করে তুমুল সমালোচনার মুখে পড়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অভিযোগ ওঠে, গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নামও এসেছে রাজাকারের তালিকায়। ব্যাপক ক্ষোভের মুখে সংশোধনের জন্য বিতর্কিত তালিকা স্থগিত করে সরকার। এবার বিতর্ক এড়াতে তালিকাটি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলকে। প্রস্তুত করার পর যা প্রকাশের জন্য সরকারকে সুপারিশ করা হবে, এ বিধান রেখেই এই সংক্রান্ত আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি সংসদের পরবর্তী অধিবেশনে আইনটি পাশের জন্য তোলা হবে। কেউ যদি চ্যালেঞ্জ করে রাজাকার তালিকা তারা করলেন কিসের, কোন আইনের বলে, আইনগত ভিত্তির জন্যই আইনটা প্রণয়ন করা হয়েছে, সেই আলোকে তালিকা প্রস্তুত হবে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২০ কার্যকর হলে রাজাকারের তালিকা গ্যাজেট আকারে প্রকাশেও কোনো বাধা থাকবে না বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। কেউ বিতর্ক করতে চাইলে চিরদিনই বিতর্ক করতে পারবে। বিতর্ক কেউ করবে কি করবে না সেটা আমাদের বিবেচ্য বিষয় না। আমাদের বিবেচ্য বিষয় নিয়ম মতো দায়িত্ব পালন করা। সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য কোনো আইন হয় নাই, এটা আদালতের এখতিয়ার। রাজাকারের তালিকা প্রকাশের জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কোনো সম্পর্ক নেই বলেও জানান মন্ত্রী। বলেন, এই জন্য ট্রাইব্যুনাল আছে। কেউ বাদী হয়ে সুনির্দিষ্ট অভিযোগ আনলে তালিকাভুক্ত রাজাকারদের বিরুদ্ধে মামলা করা যাবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বীর শহীদদের শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করবে গোটা জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে সাজানো হয়েছে নতুন সাজে। কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাত পোহালেই বীর শহীদদের শ্রদ্ধা জানাবে গোটা জাতি। প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ৪৯তম বিজয় দিবস উদযাপনের অপেক্ষায় জাতি। লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধের বেদি। বিজয় দিবসকে সামনে রেখে চলছে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বর্ধনের শেষ মুহূর্তের কাজ। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় লেগেছে রং তুলির আঁচড়। যথাযথভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের সিভিল, তারপরে ইলেকট্রিক্যাল এবং আরবারিকালচার সমস্ত বিভাগ যথাযথভাবে এটা করেছে। এবার করোনা মহামারীতে সবাইকে মাস্ক পরে আসার আহ্বান জানানো হয়েছে। কড়া নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। স্মৃতিসৌধে যারা আসবেন, আমরা সবাইকে আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ করতে চাই, সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে আসেন, সবাই যেন মাস্ক পরে আসেন এবং স্বাস্থ্যবিধি মেনে আসেন। আমি সবাইকে সেই বিনীত অনুরোধটুকু করি। ১৬ই ডিসেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে জাতীয় স্মৃতিসৌধ। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করল জাতি। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সম্মান জানানো হয় রাষ্ট্রীয়ভাবে। এ সময় মৌলবাদের বিষ বৃক্ষ সমূলে উৎপাটনে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেপথ্যে থেকে ভাস্কর্য বিরোধী ও মৌলবাদী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করছে বলেই এ বিষয়ে তারা নীরব। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে দলটি। শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনরাও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পথে যখন বাংলাদেশ, তখন 14 ডিসেম্বর এক নিকষ সন্ধ্যায় কেড়ে নেওয়া হয় জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের প্রাণ। জাতীয় জীবনের শোকাতুর সে দিনটির 49 বছরের সূর্যোদয়ের মুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে রাষ্ট্র। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবরা। জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ ও সিটি কর্পোরেশনের পক্ষে শ্রদ্ধা নিবেদনের সাথে চলে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। শ্রদ্ধা নিবেদন শেষে সাম্প্রতিক ভাস্কর্য ইস্যুতে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাঁর অভিযোগ, বিএনপি এই বিতর্কের পৃষ্ঠপোষক, আর বিএনপি মহাসচিবের দাবি যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা আজ ভুলুণ্ঠিত। বিএনপি নীরবতার কারণ তো পরিষ্কার, পেছন থেকে মদত দিচ্ছে তারাই এই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এটা প্রমাণিত। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যে মূল চেতনা, সেই গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। নৈতিক দায়িত্ব থাকলেও আইনগত ভিত্তি না থাকায় রাজাকারের তালিকা হয়নি বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আগামী সংসদেই ইনশাল্লাহ সেটা যদি মহান পার্লামেন্ট অনুমোদন করে আইনটাকে পাশ করে, তাহলে আইনগত ভিত্তি দিয়েই আমরা রাজাকারদের তালিকা প্রকাশ করব। শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রাখতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি বিশিষ্টজনদের। আজকের আমাদের মাঝে এই মানুষগুলো নেই, কিন্তু শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের কাছে একটি অসাধারণ নিরন্তর প্রেরণার উৎস। ধর্মভিত্তিক রাজনীতির বাংলাদেশে কোনো জায়গা নেই। ধর্মভিত্তিক রাজনীতির বাংলাদেশে ঐতিহাসিকভাবেও কোনো জায়গা ছিল না। যারা এদেশে ধর্মের নামে সহিংসতা করতে চাবে, তাদেরকে বাঙালি জাতি স্বাধীনতার চেতনায় তাদেরকে প্রতিহত করবে। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন বন্ধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান সর্বস্তরের মানুষের। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন আলেমরা। সোমবার রাত 9:30টার দিকে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেয় বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ডের সভাপতি মাহমুদুল হাসানের নেতৃত্বে 12 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে আলেমরা জানান, আলোচনা সফল হয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই বিষয়ে ব্যাখ্যা মন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে 5 দফা লিখিত প্রস্তাব। এ নিয়ে সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আরও যা থাকছে। জলাবদ্ধতার কারণে হাওড়ে বোরো আবাদ নিয়ে অনিশ্চয়তা, এখনও বীজতলাই তৈরি করতে পারেনি কৃষক। কানাডায় অর্থ পাচারকারী সব বাংলাদেশির তথ্য পায়নি দুদক, তালিকা দেবে মামলা বা তদন্তাধীন ব্যক্তির। এইচএসসি পরীক্ষার ফল তৈরির কাজ পুরোদমে চলছে, তবে বিভাগ পরিবর্তন, কারিগরি ও উন্মুক্ত থেকে আসা এইচএসসি পরীক্ষার্থীদের ফল কিভাবে তৈরি হবে তা নিয়ে বেগ পেতে হচ্ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহেই ফল প্রকাশের আশা শিক্ষা বোর্ডের। করোনার কারণে চলতি বছরের এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসির ফল দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের।
এবার এইচএসসি ও সমমানের মোট পরীক্ষার্থী 13,65,789 জন। এর মধ্যে 10,79,171 জন নিয়মিত আর 2,66,501 জন অনিয়মিত। এখন এই ফল কিভাবে হবে তা নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা। আমরা আমাদের রেজাল্ট নিয়ে খুবই চিন্তিত। যত দ্রুত সম্ভব আমাদের রেজাল্ট যেন আমাদের যোগ্যতা অনুযায়ী দিয়ে দেওয়া হয়। আমরা প্রত্যেকে আমাদের এইচএসসি ফলাফল নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। ফল তৈরির জন্য টেকনিক্যাল কমিটি একটি নীতিমালা করেছে, সে অনুযায়ী এখন ফল তৈরি হচ্ছে। এবং এটার জন্য এসএসসির ফলের 75 এবং জেএসসির 25% গড় নিয়ে এইচএসসির ফল তৈরি করা হচ্ছে। সেখানে এসএসসির ব্যবহারিক পরীক্ষার নম্বরও দেয়া হবে। আমরা আপ্রাণ চেষ্টা করছি, আশা করি সফলকাম হব, কারণ কাজটা শেষ না হওয়া পর্যন্ত সরাসরি বলা যায় না। ডিসেম্বরের মধ্যে তার ভিতরে আমরা রেজাল্টটা দেওয়ার, কিন্তু এখনই কোন পর্যায়ে আছে এই বলাটার পর্যায়ে এখনো আমি নেই। এসএসসিতে বিজ্ঞান বিভাগে ছিলেন, কিন্তু এইচএসসিতে মানবিক বা বাণিজ্যে এমন শিক্ষার্থীদের ফল তৈরি হচ্ছে এসএসসির সাথে যে বিষয়ের মিল ছিল সেখান থেকে নম্বর নিয়ে। আর যে বিষয়গুলোর মিল নেই সেগুলোর নম্বর কিভাবে দেয়া হবে তা নিয়ে চিন্তা ভাবনা চলছে। সায়েন্স থেকে কমার্সে গিয়েছে, কাজে একটু তো সমস্যা সৃষ্টি হচ্ছে। সেগুলিকে ওই কমিটি বিশেষজ্ঞরা তারা বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছেন এবং আশা করি সবার কাছে একটা গ্রহণযোগ্য সমাধান আমরা পেয়ে যাব। কারিগরি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশ করে অনেকে সাধারণ কলেজে ভর্তি হন, কিন্তু এই দুই স্তরে জেএসসি পরীক্ষা নেই। ফলে তাদের ফলের গড় কিভাবে হবে তা নিয়ে এখনো চলছে বিচার বিশ্লেষণ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ এবং কর্মক্ষেত্রে প্রবেশের জন্য এইচএসসি পরীক্ষার ফলাফল অনেকটাই গুরুত্ব বহন করে। তাই কোনো শিক্ষার্থী যাতে ক্ষতির মুখে না পড়ে সেদিকে সর্বোচ্চ নজর রাখার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী সহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে 2021 শিক্ষাবর্ষের জন্য অনলাইনে ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ। সকাল 10টা থেকে শুরু হবে এই কার্যক্রম। 27 ডিসেম্বর বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। 30 ডিসেম্বর লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 110 টাকা। 2021 শিক্ষাবর্ষের জন্য ঢাকা মহানগরীর 44টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। রাজধানীর সবগুলো সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে 3টি গুচ্ছে ভাগ করা হয়েছে। প্রতিটি গুচ্ছে পৃথক আবেদন করতে হবে। তবে একটি গুচ্ছ থেকে সর্বোচ্চ 5টি বিদ্যালয় পছন্দ করতে পারবে শিক্ষার্থীরা। প্রত্যেক বিদ্যালয়ের জন্য 50% এলাকা কোটা নির্ধারণ করা হয়েছে। করোনার কারণে আসন্ন শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ঘোষণা দেওয়া হয়েছিল আগেই। করোনার কারণে আটকে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে 27 জানুয়ারি। সোমবার বিকেলে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর এই নতুন তারিখ ঘোষণা করেন। 27 জানুয়ারি চট্টগ্রাম সিটিতে ভোট গ্রহণ হবে ইভিএমে, চলবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এই নির্বাচনে ভোট গ্রহণ স্থগিত হওয়ার আগেই প্রার্থীদের মনোনয়ন জমা, বাছাই, প্রত্যাহারের সব প্রক্রিয়া শেষ হয়েছে, বাকি শুধু ভোট গ্রহণ। চলতি বছরের 29 মার্চ ভোট হওয়ার কথা ছিল এই সিটিতে, কিন্তু করোনার কারণে নির্ধারিত তারিখের এক সপ্তাহ আগে স্থগিত হয় ভোট। পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। 5 ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন করার বাধ্যবাধকতা আছে এইসির। তাদের মধ্যেই নির্বাচন হবে, নতুন করে কোনো প্রার্থী এখানে মনোনয়ন নেওয়ার বা দেওয়ার কোনো সুযোগ নেই। এবং কমিশনার পদের জন্য একই কথা প্রযোজ্য, শুধুমাত্র সংরক্ষিত যে মহিলা আসন 6 এবং সাধারণ আসন 30, 37 এবং 40 যে মানে আছে ওয়ার্ড আছে, সেখানে মৃত্যুজনিত কারণে শুধুমাত্র সেখানে নতুন করে আমরা কমিশন একটা সময় দিবেন, সেই সময়ের মধ্যে তারা মনোনয়নপত্র নতুন করে কেউ দাখিল করতে চান। সহকারী শিক্ষক নিয়োগে হাইকোর্টের নির্দেশ অমান্য করায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন প্রাথমিক ও শিক্ষা অধিদপ্তরের সাবেক ডিজি ও বর্তমান প্রতিরক্ষা সচিব আবু হেনা মোস্তফা কামাল। আদালতে তিনি ক্ষমা প্রার্থনা করলেও এর আগে 3 বছরেও সর্বোচ্চ আদালতের নির্দেশ মান্য না করায় ক্ষোভ প্রকাশ করেছেন আদালত। বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ আদালত অবমাননার রুল শুনানি করে এই আদেশ দেন।
গাইবান্ধা সদর উপজেলার বিউটি বেগম 2008 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রথম হন, কিন্তু তাকে নিয়োগ না দিয়ে পরীক্ষায় দ্বিতীয় হওয়া নাজমা সুলতানাকে নিয়োগ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নিয়োগ না পেয়ে আদালতে মামলা করেন তিনি। আপিল শুনানি করে সর্বোচ্চ আদালত 2017 সালের 3 আগস্ট 15 দিনের মধ্যে বিউটি বেগমকে নিয়োগ দিতে নির্দেশ দেয়, কিন্তু তারপরও নিয়োগ না পাওয়ায় বিউটি বেগম আদালত অবমাননার অভিযোগ আনেন। বিডিআর হত্যাকাণ্ড মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া 4 আসামির বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন জানান, খালাস পাওয়া ছাড়াও যাদের সাজা কমেছে তাদের বিরুদ্ধেও আপিল করা হবে। তিনি জানান, প্রায় 53,000 পৃষ্ঠার একটি পিটিশন দায়ের করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত বেশি কাগজ ব্যবহার করে আগে কখনো আপিল করা হয়নি, তাই বেশ সময় লেগেছে। আগামী বছরই আপিল শুনানি করতে আবেদন করা হবে বলে জানান তিনি। বিচারিক আদালত 152 জনের মৃত্যুদণ্ড দিলেও হাইকোর্ট 139 জনের দণ্ড বহাল রাখে, আর 8 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 4 জনকে খালাস দেয়। 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়। কয়েকজনকে খালাস প্রদান করা হয়েছিল, সেই খালাসের বিরুদ্ধে আমরা আপিল ফাইল করেছি। প্রায় 53,000 পাতা, কয়েক পাতা কম, 53,000 পাতা দিয়ে একটি পিটিশন ফাইল করা হয়েছে এবং 10টি পিটিশন হবে এই ধরনের, মানে 53,000 পাতা করে 10টি পিটিশন হবে। আমার মনে হয় বাংলাদেশে ইতিপূর্বে এত বড় সংখ্যক পত্রিকা কাগজ দিয়ে কোনো আপিল এখন এর আগে ফাইল করা হয়নি। বাজারে থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্ত করে 3 মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়াও ফার্মেসি ওষুধ তৈরির কারখানাতেও প্রয়োজনে অভিযান পরিচালনার কথা বলেছে হাইকোর্ট বেঞ্চ। সোমবার ওষুধ প্রশাসন অধিদপ্তর এক প্রতিবেদনে আদালতকে জানায়, এবছরের নভেম্বর পর্যন্ত 30 কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজার থেকে অপসারণ করা হয়েছে। 93% ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রয়েছে এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে গত বছর জাস্টিস ওয়াচ ফাউন্ডেশন নামে একটি সংগঠন রিট আবেদন করে। শুনানিতে সারা দেশের মেয়াদোত্তীর্ণ ওষুধ অপসারণের নির্দেশ দেয় হাইকোর্ট। সোমবার সকালে ওষুধ প্রশাসন অধিদপ্তর আদালতে এক প্রতিবেদনে জানায়, এবছরের নভেম্বর মাস পর্যন্ত 30 কোটি 14 লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজার থেকে অপসারণ করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চের শুনানিতে আদালত বলেন, ফার্মেসি ছাড়াও ওষুধের কারখানায়ও প্রয়োজনে অভিযান পরিচালনা করা উচিত। ঔষধ শিল্প মালিক সমিতির সাথে কথা বলে যেগুলো ফার্মাসিউটিক্যালসগুলো আছে সেখানে যেন রিলেবেলিং না হয় বা স্ট্রিপস পরিবর্তন করে মেয়াদোত্তীর্ণ ঔষধ বাজারজাতকরণ না হয়, সেই জন্য প্রয়োজনে যদি সম্ভব হয় ফার্মাসিগুলোর ভেতরেও, কারখানার ভেতরেও অভিযান পরিচালনা করা যায় কিনা সেটি আমাদেরকে বিবেচনা করতে বলেছেন। শুনানিতে আদালত বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা মেনে উন্নত দেশের মতো দেশীয় ওষুধ প্রযুক্তি ঢেলে সাজানো উচিত। ওষুধের গায়ে মেয়াদের তারিখ, মূল্য ছাপার অক্ষরে রাখা উচিত বলে মন্তব্য করেছে হাইকোর্ট। WHOর যে নির্দেশনা, ওই নির্দেশনা মোতাবেক যেন প্যাকেটের গায়ে এক্সপায়ারি ডেটটা ভিজিবল হয় সেই ব্যাপারে আলোকপাত করেছে, যে WHO যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মোতাবেক সবকিছু করা যেতে পারে কিনা। মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রি করায় ড্রাগ অ্যাক্টে 1432 মামলার পাশাপাশি গুরুতর ও দ্বিতীয়বার অপরাধ করায় বিশেষ ক্ষমতা আইনে এ পর্যন্ত অন্তত 15টি মামলা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কানাডার বেগমপাড়ায় সব অর্থ পাচারকারী বাংলাদেশির নাম আদালতে জমা দেবে না দুর্নীতি দমন কমিশন। শুধু যাদের বিরুদ্ধে মামলা হয়েছে বা তদন্ত চলছে তাদের তথ্যই দেবে। অন্যদের তথ্য এখনো সংগ্রহ করতে পারেনি সংস্থাটি। সোমবার সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক শেষে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, 17 ডিসেম্বর প্রতিবেদন দেওয়া হবে। কানাডায় অসংখ্য বাংলাদেশি টাকায় গড়ে উঠেছে অভিজাত পল্লী বেগমপাড়া। এরই মধ্যে বেগমপাড়ার 28 বাংলাদেশির বিষয়ে অনুসন্ধান করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বেরিয়ে এসেছে অর্থ পাচারকারীদের বেশিরভাগই আমলা, আছেন রাজনীতিক ও ব্যবসায়ীরাও। এরপর অর্থ পাচারকারীদের তালিকা ও তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে শতপ্রণোদিত হয়ে 22 নভেম্বর রুল জারি করে উচ্চ আদালত, যার জবাব দিতে হবে 17 ডিসেম্বর। জবাব তৈরিতে সব পক্ষকে নিয়ে সোমবার বিকেলে বৈঠকে বসেন অ্যাটর্নি জেনারেল। তো এখানে বিভিন্ন রেসপন্ডেন্ট আছেন, ওনাদের প্রত্যেকের বক্তব্য আছে। তো আমরা সবাই একসাথে বসে এটা ঠিক করলাম যে ওনাদের বক্তব্যগুলো আমাদেরকে দিলেন, আমরা এটা এখন এফিডেভিট করে কোর্টে জমা দিব।
অন্য কিছু না, আমরা শুধুমাত্র ওনাদের যে প্যারাওয়াইজ কমেন্ট যেটা ওইটা দিচ্ছেন ওনারা। উচ্চ আদালতকে কি জানাবেন এমন প্রশ্নের জবাবে দুদক আইনজীবী বলেন, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে তার একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। সার্বিক দুর্নীতি দমন কমিশনের মানি লন্ডারিংয়ের সর্বশেষ অবস্থান, বিদেশে টাকা পাচার সংক্রান্ত আমরা আমাদের রিপোর্টের কমিশন থেকে যেটা পেয়েছি সেটাই আমরা কমপ্লায়েন্স আকারে আগামী বৃহস্পতিবার আদালতে দাখিল করব লিখিত আকারে। কতজন বাংলাদেশি বেগমপাড়ার বাসিন্দা তার তথ্য নেই দুদকের কাছে। অন্য সংস্থার প্রতিনিধিরাও অ্যাটর্নি জেনারেলকে এমন তথ্য দেননি। আমরা যেগুলো কনভিকশন হয়েছে, যেগুলো ট্রায়াল চলছে, এছাড়াও মানে কতগুলো অনুসন্ধান আছে এবং কতগুলো ইনভেস্টিগেশন আসে যেগুলো এখনও মানে আদালতি বিচারে এখনও যায়নি, সেসব ব্যাপারে আমরা তথ্য দিচ্ছি। আর যেটা আমাদের নজরে নেই সেটা তো আমাদের দেওয়া সম্ভব না। বেগমপাড়ায় বা কানাডায় কতজন বাংলাদেশি, এটা তো ওনারা তো ইনফরমেশন জোগাড় করতেছে, ওনারা তো এখন বলতে পারবেন না, ওনারা আমাকে তাই বললেন। এদিকে বিচারাধীন বিষয়ে কথা বলতে রাজি হননি আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইর প্রধান কর্মকর্তা। সেটা ওনাদেরকে আমরা বললাম। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইনে পেজ খুলে পণ্য বিক্রির নামে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে একটি চক্রকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার বিকালে এক ব্রিফিংয়ে ডিবি জানায়, প্রতারণার শিকার হওয়া এক ব্যক্তির মামলার তদন্ত করতে গিয়ে চক্রের 6 সদস্যকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ সহ বিভিন্ন সামগ্রী। জিজ্ঞাসাবাদে গোয়েন্দা পুলিশ জানতে পেরেছে, অনলাইনে নানা নামে পেজ খুলে পণ্যের বিজ্ঞাপন দিত চক্রটি। কোনো ক্রেতা অর্ডার করলে নিম্নমানের পণ্য পার্সেল করে পাঠাতো তারা। প্রতারণার কাজে চক্রটি 24টি অনলাইন পেজ ব্যবহার করত। মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান AKM হাফিজ আক্তার জানান, ই কমার্স প্রতারণার সাথে জড়িত বাকি সদস্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। 6 জন সদস্য আমরা গ্রেফতার করেছি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে প্রত্যেকটা প্রান্তিক লেভেলে যদি প্রতারণার শিকার হচ্ছে, কেউ 2000, কেউ 5000, কেউ 7000 এরকম প্রতারণার শিকার হচ্ছে। কিন্তু যদি সামষ্টিকভাবে যদি চিন্তা করি, প্রতারণা চক্র লক্ষ লক্ষ টাকা কিন্তু হাতিয়ে নিয়ে যাচ্ছে। এই ধরনের প্রতারণা যদি আরও কোনো ধরনের সুযোগ হয়, মানে কেউ করে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। চট্টগ্রামে 9 বছরের শিশু গণধর্ষণের পর হত্যার দায়ে 8 জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক জামিউল হায়দার এই রায় দেন। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে 2 শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 2018 সালের জানুয়ারিতে চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় একটি ভবনের সিঁড়ির পাশে পাওয়া যায় 2য় শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার মিমের মরদেহ। এ ঘটনায় দায়ের করা মামলায় 6 আসামির 164 ধারা জবানবন্দি, 19 জনের সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা করেন বিচারক। 8 জনকে ফাঁসির আদেশের পাশাপাশি দেওয়া হয় 1 লাখ টাকা করে অর্থদণ্ড। রাষ্ট্রপক্ষ এই মামলা সার্বিকভাবে প্রমাণ করতে সমর্থ হয়েছেন এবং আমরা আজকের রায়ে আমরা সন্তুষ্ট। এই মামলায় 8 জন আসামির 7 জন হাজতে আছেন, 1 জন পলাতক। নিহতের পরিবার জানায়, ঋণ পরিশোধ নিয়ে স্থানীয় এক নারীর সঙ্গে বিরোধের জেরে মিমকে গণধর্ষণের পরে হত্যা করে তার ছেলে বেলাল সহ 8 আসামি। বেলাল হোসেন বিজয় ওর আমার লগে মানে 50,000 টাকা সমিতির থেকে নিয়ে দিয়েছে। ওইটা লই আমার লগে 2018 জানুয়ারি 8 তারিখে আমার লগে বেজাল হয়েছে। লাস্টে এটা আমি জানুয়ারি 21 তারিখে রাত্রে আমি ওর লাশ পাইতেছি। ওরা আমার বহুত হুমকি বহুত কথাবার্তা কইছে অনেক। ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত 8 জনের মধ্যে 1 জন পলাতক। ন্যায় বিচার পাননি দাবি করে উচ্চ আদালতে আপিল করার কথা জানান আসামি পক্ষের আইনজীবী। যে সাক্ষীগুলোকে যারা হিসাবে আপনারা নিয়েছেন, আমরা ন্যায় বিচার থেকে বিঘ্ন হয়েছি, আমরা ন্যায় বিচার পাইনি। এই রায়ের এগেনস্টে আমরা উচ্চ আদালতে আপিলে যাব। এদিকে টাঙ্গাইলে 4 বছর আগে 2 শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 3 জনকে আমৃত্যু কারাদণ্ড ও 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। 5টা বছর বহুত আশা নিয়ে ঘুরছি, কষ্ট পাইছি, 5 বছর কোনো বিচার পাই নাই। আজকে বিচার শুনে খুব সন্তুষ্ট হয়েছি। বাহাদুর, মিল্টন, রনি এই 3 জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। আসামি মালেক, শাহিনুর, জহিরুল এই 3 জনকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছেন। আসামি শামীম, আরিফ, জাকির এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড করেছেন এবং সকলকেই 1 লক্ষ টাকা করে জরিমানা ধার্য করেছেন। 2016 সালের 27 জানুয়ারি মুক্তিপণের জন্য অপহরণ করা হয় 4র্থ শ্রেণীর ছাত্র শাকিল ও ইমরানকে। পরে 29 জানুয়ারি তাদের মরদেহ উদ্ধার করা হয়। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাঁচা চামড়া রপ্তানির
উদ্যোগ নিয়েছে 6টি প্রতিষ্ঠান। বাণিজ্য মন্ত্রণালয় বলছে তাদের আবেদন যাচাই বাছাই শেষে রপ্তানির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এর বিরোধিতা করে ট্যানারি মালিকরা বলছেন কাঁচা চামড়া রপ্তানি হলে ভালো মানের চামড়ার সংকটে পড়তে হবে তাদের। গত 2 বছর কোরবানি ঈদের মৌসুমে ব্যাপক দরপতন হয় কাঁচা চামড়ার বাজারে। বিক্রি না হওয়ায় ট্যানারিতে জমে চামড়ার স্তূপ। গত কোরবানি ঈদের মৌসুমে সিদ্ধান্ত নেওয়া হলেও পূর্ব প্রস্তুতি না থাকায় কাঁচা চামড়া রপ্তানি করতে পারেননি ব্যবসায়ীরা। তবে এবার চামড়া রপ্তানি উদ্যোগ নিয়েছে 6টি প্রতিষ্ঠান। এরই মধ্যে চীন, জাপান, ইটালি সহ বিভিন্ন দেশ থেকে আদেশও আসতে শুরু করেছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশীয় শিল্পের স্বার্থ রক্ষায় আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আবেদনকারী সংখ্যা আমি যেটা জানতে পেরেছি 5 থেকে 6 জন। আরেকটি সভা হলে ওরা বুঝতে পারবে যে মানে কারা কারা রপ্তানি করার মতো এখানে সক্ষমতা আছে বা যোগ্যতা অর্জন করবে। তো ওই আরেকটি মিটিং এর জন্য ওয়েট করছি আমরা। ওটা করলে আমাদের কাছে দিলে আমরা চূড়ান্তভাবে মাননীয় বাণিজ্য মন্ত্রীর অনুমোদন দিয়ে আমরা এটা রপ্তানি করার জন্য অনুমতি দেব। আগে কখনো কাঁচা চামড়া রপ্তানি হয়নি দেশ থেকে। 1989 সাল থেকে বন্ধ ওয়েট ব্লুর রপ্তানিও। কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন আড়তদাররা। এতে বাজার চাঙ্গা হওয়ার আশা তাদের। তারা যদি ওইগুলো চামড়া পাঠাইতে পারে তা আমাদের কোনো আপত্তি নেই, কারণ ওই চামড়া যদি যায় দেশের জন্য ভালো, এর সাথে জড়িত ব্যাংক আছে, ব্যাংকের জন্য ভালো, আমাদের কাঁচা ব্যবসাদের জন্য ভালো। আমি আশা করি এবং সাপোর্ট করি যে ওইগুলোর অনুমতি তাদেরকে দেওয়া হবে। তবে ট্যানারি মালিকদের দাবি, চামড়া রপ্তানি হলে সংকটে পড়বে সম্ভাবনাময় দেশীয় শিল্প। ঝুঁকিতে পড়বে সাভারে আধুনিক চামড়া শিল্প নগরীতে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ। ওয়েটগুলোর চামড়ার অনুমতি দেওয়া হয়, তাইলে আমাদের দেশে যে গুণগত মানের ভালো যে চামড়াটা, আসলে এই চামড়াটাই দেশের থেকে বের হয়ে যাবে। তাইলে আমাদের দেশে যে ফ্যাক্টরিগুলো আছে এই ফ্যাক্টরিগুলো চরম চামড়া সংকটে পড়বে। এটা নিয়ে আমরা খুব চিন্তিত। আশা করি, আমরা মনে করি এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। প্রতিবেশী দেশগুলো থেকে রপ্তানি আদেশ এলেও চোরাচালান বাড়ার আশঙ্কায় বিষয়টি মাথায় রেখে এসব দেশে কাঁচা চামড়া রপ্তানিতে আগ্রহী নয় বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানি শুরুর পর অভ্যন্তরীণ বাজারে এর প্রতিক্রিয়া পর্যালোচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলাবদ্ধতার কারণে সুনামগঞ্জের হাওরে বোরো আবাদ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রতি বছর নভেম্বর থেকে বোরো আবাদ শুরু হলেও এবার এখনও বীজতলায় তৈরি করতে পারেনি কৃষক। সময়মতো চাষাবাদ শুরু করতে না পারায় বড় ধরনের ক্ষতির আশঙ্কায় তারা। 4 দফা বন্যা ও ভারী বৃষ্টির কারণে এবার সুনামগঞ্জের নদ নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি বইছে। ফলে পাগনার হাওর, খরচার হাওর, দেখার হাওর, শনির হাওর সহ ছোট বড় প্রায় 50টি হাওর ডুবে আছে পানির নিচে। প্রতি বছর নভেম্বর থেকে বোরো ধানের বীজতলা তৈরির কাজ শুরু হলেও এবার তা করতে পারেননি কৃষকরা। তাই বোরো আবাদ নিয়ে শঙ্কায় তারা। কৃষকদের দাবি, অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ ও পানি নিষ্কাশনের রাস্তা নষ্ট হওয়ায় এই অবস্থা দেখা দিয়েছে। এখনো আরো পানি আছে, অনেক পানির লেগে আমরা জ্বালা ফেলাইতে পারি না, লোহা দেওয়া যেত না, অনেক লোহা যাবে বাড়তে, আবার লাস্টে পানি সময় যাইতেছে, দিন যাইতেছে, পানি কোন দিন বাড়ি নাইতাম ধান আর কোন দিন করতাম। আমরা চাইলাম যে সরকারের কাছে যে আমরা পানিটা দ্রুত জায়গা করি একটা ব্যবস্থা করার জন্য। হাওরের পানি দ্রুত নিষ্কাশনে বাঁধ কেটে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা বিষয়টি মাথায় নিয়েছি যাতে কৃষকগণ তাদের নির্ধারিত সময়ে বীজতলা তৈরি সহ ধান আবাদ করতে পারে। এই কারণে উপজেলা পর্যায়ে আমাদের যে শাখা কর্মকর্তা রয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে তাদের পরামর্শক্রমে আমরা আমাদের যে প্রযোজ্য স্থান আছে বেড়িবাঁধের সেই স্থানগুলো কেটে দিচ্ছি। কৃষকদের ক্ষতি পোষাতে দ্রুত চারা গজায় এমন ধানের বীজের পাশাপাশি হাইব্রিড বীজ রোপণের জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যেহেতু একটাই ফসল, সুতরাং তাদের কৃষকের চিন্তা থাকবে। আমরাও সেই জন্য কৃষকদের বিভিন্ন কর্মশালা, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, বিভিন্ন মাঠ দিবসে তাদেরকে বলে যাচ্ছি যে আমরা স্বল্প মেয়াদী ধান চাষ করে এবং যাতে আপনাদের কোনো ক্ষতির সম্মুখীন হয় সেই জন্য আপনারা আমাদের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাবেন। এবছর সুনামগঞ্জে 2,20,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আইনের প্রয়োগ না থাকায় খাগড়াছড়ি ও মেহেরপুরের শতাধিক ইটভাটায় অবাধে চলছে কাঠ পোড়ানোর মহোৎসব। এসব ইটভাটার অধিকাংশেরই নেই লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। অবৈধ এসব ইটভাটার কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হলেও নিশ্চুপ প্রশাসন।
লোকালয় ও কৃষি জমি ঘেঁষে খাগড়াছড়ির দীঘিনালায় গড়ে উঠেছে ইটভাটা। পাহাড়ি বন থেকে আম, কাঁঠাল, গামারি সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে এক শ্রেণীর দালাল ইটভাটায় জ্বালানি হিসেবে তা সরবরাহ করেন। ফলে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। পাহাড় থেকে লাকড়ি বেচছে আমরা লয়ে আসছি গাড়ি ভরে। 45 মন, 48 মন, 47 মন, 50 মন লাকড়ি আসে। আইন অনুযায়ী ইটভাটায় শতভাগ কয়লার ব্যবহার এবং পরিবেশ বান্ধব জিগজাগ চিমনি ব্যবহারের কথা থাকলেও তা মানছেন না ভাটা মালিকরা। প্রশাসন এবং বন বিভাগ একেবারেই উদাসীন এবং এই উদাসীনতার সুযোগে বছরের পর বছর ধরে অনেকটা প্রকাশ্যেই এখানকার সামাজিক বনের গাছ, এখানকার মানুষের ব্যক্তিগত বাগানের গাছ নির্বিচারে অবাধে ফোরানো হচ্ছে, কাটা হচ্ছে। আমার এখানে 50 টন কয়লা অলরেডি ফিল্ডে মজুদ আছে। আপনি কালকে এসে দেখেন আমি কয়লা পোড়াচ্ছি কি পোড়াচ্ছি। প্রশাসনের দাবি বনদস্যুদের প্রতিরোধ ও ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধে টাস্কফোর্সের অভিযান সহ নানা কার্যক্রম চলছে। টাস্কফোর্স আছে, উপজেলা প্রশাসন আছে, তারপর বিজিবি আছে এবং পুলিশ প্রশাসন আছে। এর মাধ্যমে একটা টাস্কফোর্স পরিচালনা করে এই কাঠগুলো যাতে পোড়াতে না পারে এবং মানে নিয়ম বহির্ভূতভাবে যাতে ইটভাটা চলতে না পারে সেই ব্যবস্থা করা উচিত। মেহেরপুরের অর্ধশতাধিক ইটভাটায়ও অবাধে চলছে কাঠ পোড়ানো। অবৈধ ইটভাটা মালিকদের অপতৎপরতা বন্ধে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। কয়লার মিস্ত্রি না পাওয়ার কারণে এক প্রকার বাধ্য হয়েই কাঠ দিয়ে কয়লা ইট পোড়ায়। যারা বাগান করছে বাগানগুলি মারা যাচ্ছে, সেই বাগান থেকে খড়িগুলি আমাদের এখানে বরিশাল পিরোজপুর থেকে ম্যাক্সিমাম খড়ি এখানে আসে। লাইসেন্সবিহীন ইটভাটা বন্ধে অভিযানের প্রস্তুতি সহ নানা পরিকল্পনা জেলা প্রশাসনের। কয়লা পোড়ানোর শুরুর দিকে কিছু কাঠ তাদের লাগে, আমরা ওই পর্যন্ত তাদেরকে অ্যালাউ করেছি, যেহেতু আগুনটা ধরাতে হবে, শুধু আগুন ধরানোর স্বার্থে। কিন্তু তার মানে এই না যে পুরো সিজনই তারা এই কাঠ দিয়ে কন্টিনিউ করবে, কাঠ দিয়ে চালিয়ে যাবে। 2013 সালে পরিবেশ রক্ষায় আইন করে ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার নিষিদ্ধ করা হয়। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাঙামাটির নানিয়ারচর চরে বাম্পার ফলন হয়েছে কমলার। তবে ফলন উপযোগী আবহাওয়া থাকা এবারে কমলা আকারে বড় এবং খেতেও অনেক মিষ্টি। ফলন নিয়ে বেশ আশাবাদী বাগান চাষিরা। করোনার কারণে চাহিদা বেড়ে যাওয়া এবার লাভ বেশি হবে বলে মনে করছেন তারা। একসময় কমলা শুধু দেশের বাইরে থেকেই আসতো, কিন্তু এখন বাস্তবতা বদলেছে। বাগান চাষিদের ইচ্ছা ও শ্রমে কমলার ব্যাপক ফলন শুরু হয় দেশেই। রং, গন্ধ আর স্বাদে রাঙামাটির নানিয়ারচর কমলার জন্য এখন প্রসিদ্ধ। এবারের মৌসুমে বাগান এখন হলুদে সবুজে ভরে উঠেছে। উপজেলার বুড়িঘাট সাবেক্ষঙে বাগানগুলোতে এখন শোভা পাচ্ছে রঙিন কমলা। পাহাড়ের ঢালে এক একটি কমলার বাগান থেকে এবছর 5 থেকে 10 লাখ টাকা আয় হবে বলে আশা করছেন বাগান মালিকরা। করোনার প্রাদুর্ভাবে ভিটামিন সি এর চাহিদা বেড়ে যাওয়ায় গত বছরের চেয়ে এবার কমলার চাহিদা বেশি হতে পারে বলে মনে করছেন চাষিরা। ফলগুলো অনেক বড় হয়ে গেছে, তারপরে এবছর এই কমলার সিজন খুব ভালো। কমলা ভালো হওয়ার কারণে আমরাও মোটামুটি দাম পাচ্ছি। গত বছরে বিক্রি করলাম এখানে আমরা 6 লাখ টাকা, এবছর এখানে বিক্রি করলাম 8 লাখ টাকা। এবার পরিমিত বৃষ্টি ও আবহাওয়া অনুকূলে থাকায় আকারে বড় হয়েছে কমলা। কৃষি বিভাগ বলছে এবার এক একটি কমলার ওজন হয়েছে 200 থেকে 300 গ্রাম পর্যন্ত। বাজার দিক থেকে দেখি কিন্তু এবছর যেহেতু খরাকালীন সময় হলেও যেহেতু ভিটামিন সি উৎস হিসেবে আমাদের এই কমলার খুব চাহিদা বেশি এবং সেখানে বাজারে কিন্তু প্রতি জোড়া সাইজ অনুসারে 80 থেকে 120 টাকা পর্যন্ত বড় সাইজ, আবার ছোট সাইজ কিছু আছে যেগুলো 60 টাকা 70 টাকা, আবার ম্যাক্সিমাম। রাঙামাটিতে 800 হেক্টর জমিতে প্রায় 10,000 মেট্রিক টন কমলার উৎপাদনের লক্ষ্য রয়েছে। এবছর মোট আবাদের বাজার মূল্য 3.5 কোটি টাকার উপরে হবে বলে মনে করছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে করোনায় আরও 37 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত 1799 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী দেশে এই মুহূর্তে করোনা রোগী 61,398 জন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিশেষজ্ঞদের পরামর্শ, সবার মতোই করোনা থেকে সেরে ওঠাদেরও স্বাস্থ্যবিধি মানতে হবে। সারা দেশে 10টি অ্যান্টিজেন ও 16 জিন এক্সপার্ট ল্যাব সহ মোট 140টি ল্যাবে 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয় 16,828 জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 1,799 জনের দেহে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.69। এ নিয়ে এ পর্যন্ত করোনা আক্রান্ত 4,92,332 জন।
পুরুষ 27 জন এবং নারী 10 জন সহ একদিনে আরও প্রাণ হারিয়েছেন 37 করোনা রোগী। এ নিয়ে মোট প্রাণ হারালো 7089 জন। করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে সাধারণের পাশাপাশি সুস্থ হওয়াদেরও সুরক্ষিত থাকার পরামর্শ চিকিৎসা বিশেষজ্ঞদের। তা না হলে পুনরায় আক্রান্ত হলে বিপদ আরও বাড়তে পারে। একটা ভুল ধারণা হয়েছে একবার যখন আক্রান্ত হয়ে গেলাম আর বোধহয় হবে না, এটা কিন্তু ঠিক নয়। কারণ বিভিন্ন জায়গায় টেস্ট করে দেখা পৃথিবীর অনেক দেশে আক্রান্ত হওয়ার যে অ্যান্টিবডি যেটা ডেভেলপ করে কোনো জায়গায় রিসার্চ করে তারা দেখছে যে 3 মাসের বেশি প্রোটেকশন দেয় না, ইভেন কোনো কোনো জায়গায় বলছে ম্যাক্সিমাম 5 মাস। সুতরাং এই যে ভুল ধারণাটা এটাও কিন্তু ঠিক না, কারণ যিনি একবার আক্রান্ত তার কিন্তু 3 মাস পরে বডিতে যে অ্যান্টিবডি হয়ে গেছে এটা কিন্তু আর থাকবে না, তার কিন্তু সেকেন্ড টাইম ইভেন থার্ড টাইম আক্রান্তের ঝুঁকি কিন্তু অবশ্যই রয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী একদিনে নতুন করে সুস্থ 2449 জন সহ মোট সুস্থ 4,23,845 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 86.09 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত কয়েকদিনের তুলনায় বিশ্বে কিছুটা কমেছে করোনার সংক্রমণ। একদিনে করোনায় আরও 8,200 প্রাণহানি হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 5 লাখের বেশি রোগী। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত 16,27,000-এর বেশি। মোট আক্রান্ত 7,31 লাখ ছাড়িয়েছে। বিশ্বজুড়ে সুস্থ হয়েছে 5,12,00,000 মানুষ। যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় 1439 জনের মৃত্যু ও নতুন 1,78,000 আক্রান্ত হয়েছেন। দেশটিতে শুরু হওয়া টিকাদান কর্মসূচি নিয়ে আশা প্রকাশ করলেও মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফ্রান্সে বিধিনিষেধ আরোপের পর কমেছে সংক্রমণ। গত 24 ঘন্টায় 3,000-এর দেহে ভাইরাস পাওয়া গেছে। তবে অন্যান্য ইউরোপীয় দেশগুলোতে এখনও নিয়ন্ত্রণে আসেনি বিস্তার। সোমবার রাশিয়ায় পাওয়া গেছে 27,000, যুক্তরাজ্যে 20,000, জার্মানিতে 18,000, ইতালিতে 12,000, স্পেনে 8,000 করোনা রোগী। নেদারল্যান্ডসে বিস্তার বাড়ায় জানুয়ারির 19 তারিখ পর্যন্ত দেশজুড়ে লকডাউন জারি করেছে দেশটির সরকার। দ্বিতীয় দফার বিস্তার ঠেকাতে বেশিরভাগ সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করেছে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তুরস্কে সোমবার 29,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তৃতীয় দফার সংক্রমণ রুখতে হিমশিম খাচ্ছে তুর্কি সরকার। ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের একটি হাসপাতালের নার্সকে প্রথম টিকা দেয়া হয়। করোনায় বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্তের দেশটির 50টি অঙ্গরাজ্যে প্রথম সপ্তাহে সমানভাবে সরবরাহ করা হবে 30 লাখ ডোজ। বুধবারের মধ্যে প্রায় 650 হাসপাতালে সরবরাহ করা হবে ফাইজারের করোনা ভ্যাকসিন। প্রথম ধাপে 16 বছরের বেশি বয়সীদের টিকা দেয়া হবে বলে জানিয়েছে FDA। ভ্যাকসিন সরবরাহের জন্য ব্যবহার করা হবে ট্র্যাকিং পদ্ধতি। আর যারা ভ্যাকসিন নেবেন তাদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। অ্যালার্জির লক্ষণ রয়েছে এমন ব্যক্তিদের ফাইজারের টিকা নেয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে FDA। আগামী বছর মার্চের মধ্যে 10 কোটির বেশি মার্কিন নাগরিককে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। এদিকে স্কটল্যান্ডেও শুরু হয়েছে বয়স্কদের টিকাদান কর্মসূচি। সংযুক্ত আরব আমিরাতেও শুরু হয়েছে চীনের সিনোফার্মের তৈরি ভ্যাকসিনের প্রয়োগ। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে চূড়ান্তভাবে নির্বাচিত হলেন জো বাইডেন। ইলেকটোরাল কলেজের অধিবেশনে মোট 306টি ভোট পেয়ে বিজয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই ডেমোক্র্যাট নেতা। ইলেকটোরাল কলেজে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে প্রাপ্ত ভোট 232টি। সোমবার চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রে 46তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন 50 অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইলেকটোরাল কলেজের ভোটাররা। ইলেক্টরদের ব্যালট পাঠানো হবে ওয়াশিংটন ডিসিতে, যা আগামী 6 জানুয়ারি কংগ্রেসে গণনা হবে। গত 4 নভেম্বরের নির্বাচনে প্রাপ্ত ভোটের হিসেবে প্রেসিডেন্ট পদে বাইডেনের জয় নিশ্চিত হলেও ট্রাম্পের নানা কর্মকাণ্ডের জটিলতা দেখা দেয়। শুরু থেকেই ভোট জালিয়াতির অভিযোগ তোলেন এই রিপাবলিকান নেতা। সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়াই একের পর এক মামলা করলেও ট্রাম্পের সব চেষ্টায় ফেঁসতে যায়। এক বছরের স্বাভাবিক জীবনযাপন পুরোই পাল্টে দিয়েছে করোনা ভাইরাস। এর প্রভাব পড়েছে বড়দিনের আয়োজনেও। অনেক দেশেই বাতিল হয়েছে অনুষ্ঠান, উপহার হাতে থাকছেন না সবার প্রিয় স্যান্টা। তবে শিশুদের একটু আনন্দ দিতে ভিন্ন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটল স্যান্টা। সামাজিক দূরত্ব মেনেই বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিতে হাজির হয়েছে সে। হরিণ টানা স্লেজ গাড়িতে চেপে উপহার নিয়ে আসবে স্যান্টা। পথ চেয়ে থাকে হাজার হাজার শিশু। রাতের আধারে ক্রিসমাস ট্রির নিচে যিনি রেখে যান পছন্দের নানা উপহার। কিন্তু করোনা মহামারী পাল্টে দিয়েছে চিরচেনা সবকিছুই। অন্য বছর বড়দিনের এই সময়ে উৎসবমুখর পরিবেশ ভিড় নেই বিপণী বিতানগুলোতে।
কিন্তু স্যান্টা তো আর বসে থাকতে পারেন না। বছরের এই একটি সময় শিশুদের সাথে কিছুটা সময় কাটানোর অপেক্ষাতেই তো সারা বছর কাটে তার। তাই ভিন্ন পথ বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের সিয়াটলের ড্যান কেমিস। তবে সবার কাছে তিনি সিয়াটল স্যান্টা নামে পরিচিত। সংক্রমণ এড়াতে প্লাস্টিকের একটি বলে নিজেকে ঢেকে নিয়েছেন ড্যান, আর ছোট্ট তাঁবুকে সাজিয়েছেন বড়দিনের আমেজে। পরিস্থিতি সবসময় আপনার অনুকূলে থাকবে না, কিন্তু জীবন তো থেমে থাকে না, তাই আপনাকেও এগিয়ে যেতে হবে। সৃজনশীল এই প্রচেষ্টা এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে। ছোটদের পাশাপাশি গ্লোববন্দি স্যান্টাকে দেখতে আসছেন বড়রাও। বিষয়টি আমার বেশ পছন্দ হয়েছে। মহামারীর মধ্যে একটু আনন্দ খুঁজে পেলে ভালোই লাগে। 15 বছর ধরে বিভিন্ন উৎসবে স্যান্টা সেজে শিশুদের আনন্দ দিয়ে আসছেন ড্যান কেমিস। আয়ের একটি অংশ দাতব্য কর্মসূচিতে দিয়ে থাকেন তিনি। তবে এবছর কাজ করছেন বিনা পারিশ্রমিকে। খুশি হয়ে কেউ কিছু দিতে চাইলে গৃহহীনদের সাহায্যে খরচ করবেন সে অর্থ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইরাকের মসুলে কাউন্টার টেরোরিজম সার্ভিসের অভিযানে আইএসের 42 সদস্য নিহত হয়েছে। রোববার এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে কর্তৃপক্ষ। ইরাকি সেনাবাহিনীর কমান্ডার ইন চিফের নেতৃত্বে পরিচালিত হয় 2 দিনের সুইপিং টরেন্ট নামের ওই অভিযান। এতে আইএসের অনেক গোপন আস্তানা ধ্বংস হয়েছে বলে দাবি করে কাউন্টার টেরোরিজম সার্ভিস। 2017 সালের ডিসেম্বরে আইএস মুক্ত হয় ইরাকের মসুল। তবে মসুলের দক্ষিণাঞ্চলে সক্রিয় ছিল আইএস জঙ্গিরা। মসুল ও এর আশপাশের এলাকায় নিয়মিতই হামলা চালিয়ে আসছিল তারা। বঙ্গবন্ধু টি-20 কাপের ফাইনালে উঠতে আজ লড়বে বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। দ্বিতীয় কোয়ালিফায়ারের শুরু হবে 4:30টায়। আজকের জয়ী দল আগামী 18 ডিসেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে জিএম কল খুলনার বিপক্ষে। হ্যাট্রিক হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা ঢাকা নানা চড়াই উতরাই পেরিয়ে কোয়ালিফায়ারে। টুর্নামেন্টের ছন্দে থাকা চট্টগ্রামকে হারাতে পারলে উঠবে ফাইনালে। আসরের চতুর্থ ম্যাচে প্রথমবার মুখোমুখি হয় দুই দল। সেবার চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল মুশফিকের ঢাকা। দলের 8 ব্যাটসম্যান ফেরেন 1 অঙ্কে, যার মধ্যে 5 জন রানের খাতায় খুলতে পারেননি। লিটন সম্মদের দাপটে মাত্র 89 রানের টার্গেট 9 উইকেট হাতে রেখে টপকে ছিল চট্টগ্রাম। গ্রুপ পর্বে চট্টগ্রামের সঙ্গে দ্বিতীয় দেখায় অবশ্য সেই হারের প্রতিশোধ নিয়েছিল ঢাকা। মুশফিকের 50 বলে 73 রানের অধিনায়কোচিত ইনিংসে 145 রানের সংগ্রহ করে ঢাকা। মাঝারি মানের টার্গেটও অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি চট্টগ্রাম। টপ অর্ডার পথ দেখালেও মিডল অর্ডারের ব্যর্থতায় তীরে এসে তরি ডুবে মিঠুনের দলের। 7 রানে ম্যাচ জিতে নেয় ঢাকা। আবারও ফাইনালে ওঠার লড়াইয়ে ঢাকার বাড়তি প্রত্যাশা বরিশালের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করা নাইমের কাছে। অধিনায়ক সুলভ পারফরমেন্সের প্রত্যাশা মুশফিকের কাছেও। তবে দুর্দান্ত ফর্মে থাকা লিটন সম্মদের শুরুতেই থামাতে না পারলে চড়া মূল্য দিতে হতে পারে বেক্সিমকো ঢাকাকে। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রত্যাবর্তনের পর তৃতীয় ম্যাচে জ্বলে উঠলেন মাশরাফি। টি-20তে প্রথমবার নিলেন 5 উইকেট। বিশেষ উপলক্ষে তার দল জেমকন খুলনাও জিতেছে বড় ব্যবধানে। গাজী গ্রুপ চট্টগ্রামকে উড়িয়ে পৌঁছে গেছে টি-20 কাপের ফাইনালে। মাশরাফি জহুরুল নৈপুণ্যে প্রথম কোয়ালিফায়ারে খুলনার জয় 47 রানে। আজ ফাইনালে উঠতে চট্টগ্রামের লড়াই ঢাকার বিপক্ষে। লিগ পর্বে যে চট্টগ্রামের দাপটে নাকাল প্রতিপক্ষ, সেই দলটাকেই অপেক্ষায় রেখে ফাইনালে উঠে গেল 3 পাণ্ডবের খুলনা। ব্যাট হাতে জহুরুলের 80-র পর বল হাতে মাশরাফির 5 উইকেট। ইনফর্ম চট্টগ্রাম হঠাৎই মলিন চেহারায়। টি-20র মজাটাই এখানে। মিরপুরের ছক্কা বৃষ্টির শুরুটা জহুরুলের হাত ধরে। তার এমন আগ্রাসী ব্যাটিংয়ের সঙ্গে খুব একটা পরিচয় নেই ক্রিকেট প্রেমীদের। 33 বলে 50। টি-20র দাবি মিটিয়ে জহুরুল নায়কের বেশে। 71-এ ভাঙল খুলনার ওপেনিং, যেখানে জাকিরের অবদান মোটে 16। সেঞ্চুরির হাতছানি ছিল জহুরুলের, কিন্তু 80-তে তাকে থামান মোসাদ্দেক। এখান থেকে আবার শুরু রিয়াদ সাকিবের ছক্কা বৃষ্টি। 16তম ওভারের প্রথম 3 বলের 3 ছক্কা খুলনা অধিনায়কের ব্যাটে। 9 বলে 30 করে রিয়াদ শেষ করলেও চাবুক হয়ে উঠল সাকিবের ব্যাট। তিনি করেন 15 বলে 28 রান। শেষ 2 বল সুযোগ পেয়ে সেখানেও 1 ছক্কা মাশরাফির ব্যাটে।
সবকিছুর যোগফলে 210 রানের বিশাল পুঁজি খুলনা। রানের পাহাড়ে অসহায় শুরু চট্টগ্রামে। তিন পাণ্ডবের বড়জন মাশরাফি দেখালেন কেন তিনি এই বয়সেও বল হাতে অপরিহার্য। সৌম্যকে রানই করতে দিলেন না। দুটি করে 4 ছক্কায় হুমকি হয়ে উঠছিলেন আসরের সর্বোচ্চ স্কোরার লিটন। তাকেও আটকালেন 24 রানে। তরুণ জয়কে নিয়ে অধিনায়ক মিঠুনের এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা। 73 রানের সেই জুটি ভাঙার দায়িত্ব পালন করেন মাশরাফি। মিঠুনি তখন চট্টগ্রামের আশার তরীর একমাত্র নাবিক। অধিনায়ক 50 করলেন বটে, কিন্তু 53 করে থামতেই রান বলের ব্যবধান বেড়ে 71। নিজের শেষ ওভারে 2 উইকেট নিলে মাশরাফির 5 উইকেট শিকার। আর সব মিলে পাণ্ডবদের তাণ্ডবে সহজ জয়ে ফাইনালে উঠল খুলনা। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নতুন মৌসুমের জন্য দল বদল প্রক্রিয়া শেষ করেছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মঙ্গলবার ফুটবলারদের তালিকা বাফুফেতে জমা দিয়েছে ক্লাবটি। ব্রাজিল আর্জেন্টিনার রিক্রুটে স্বপ্ন আরও বড় কিংসদের। দেশি বিদেশি ফুটবলারদের সমন্বয়ে এবারে জিততে চাই সব শিরোপা। পাশাপাশি এএফসি কাপেও ভালো করার প্রত্যয় ম্যানেজমেন্টের। নেই ঘোড়ার গাড়ি, বাদ্যযন্ত্রের ব্যবহার। উৎসবের আমেজ তৈরি হয়নি বাফুফে ভবনে। চিরপরিচিত দলবদলের চিত্র দেখা যায়নি এবার। করোনার কারণে সীমিত পরিসরে আনুষ্ঠানিকতা সেরেছে দলগুলো। উন্মুক্ত দলবদল না থাকায় ফুটবলার হারানোর শঙ্কায় ছিল না ক্লাবগুলো। তারপরও সম্ভাব্য সেরা স্কোয়াড সাজাতে তরুণ ফুটবলারদের ভিড়িয়েছে অনেকেই। কাগজে কলমে এবারও শক্তিশালী দলই গড়েছে বসুন্ধরা কিংস। এর আগে আমরা কিন্তু আপনার ঘোড়ার গাড়ি দিয়ে আসি, লাস্ট ইয়ার যেটা দলবদল ছিল। তো এবার আপনার প্রেক্ষাপটটা অন্যরকম, বিকজ এই কোভিড-19-এর কারণে অনেক কিছুই করা সম্ভব না। আমাদের ফরেন প্লাস লোকালের যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা আমাদের কাছে বিশেষ করে আমি প্লাস আমাদের টিমমেটরা খুবই খুশি, কারণ আমরা অনেক সময় পেয়েছি। এই 3 মাসে কষ্ট করে আমরা সুন্দর জায়গায় নিয়ে আসি এবং আমরা কয়েকটা ফ্রেন্ডলি ম্যাচ খেললাম। দেখলাম যে ফ্রেন্ডলি ম্যাচ চমৎকার খেললো টিমটা। সুতরাং আমাদের এখন আমরা কথা বেশি না বলে আমরা ফেডারেশন কাপের মাধ্যমে দেখাতে চাই উই আর দ্য বেস্ট টিম এবং আমরা চ্যাম্পিয়নের জন্য টিম করেছি। ফুটবলের 2 তীর্থভূমি ব্রাজিল আর আর্জেন্টিনার ফুটবলার আছে বসুন্ধরা শিবিরে। দেশি তারকাদের পাশাপাশি ভরসার কেন্দ্রে 2 ব্রাজিলিয়ান আর 1 আর্জেন্টাইন। ঘরোয়া লিগের বাইরে এএফসি কাপে ভালো কিছু করার স্বপ্ন কিংসের। ব্রাজিলের ফার্নান্দেজ আর রবিনিও কমপ্লিট ফুটবলার। সঙ্গে আছে আর্জেন্টিনার বেসেরা, ইরানের খালেদ। আমরা প্রাক মৌসুম ম্যাচে তাদের পরখ করেছি। দেশি ফুটবলারদের সাথে তাদের বোঝাপড়াটাও কিন্তু চমৎকার। আশা করছি ফেডারেশন কাপ আর লিগের পাশাপাশি এএফসি কাপেও দারুণ কিছু করতে পারবো আমরা। বসুন্ধরার মতো দলবদলের আনুষ্ঠানিকতা সেরেছে বাংলাদেশ পুলিশ এফসি, উত্তর বারিধারা আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার শেষ দিনে আবাহনী মোহামেডান সহ বাকি ক্লাবগুলো অংশ নেবে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে সবচেয়ে বড় ম্যাচ বার্সেলোনা পিএসজির। 2 মৌসুম বাদে আবারও শেষ 16তে মুখোমুখি 2 জায়ান্ট। এছাড়া চেলসি আতলেতিকো ম্যাচেও এবার রোমাঞ্চ ছড়াতে পারে। বার্সা আতলেতিকোর মতো কঠিন হবে না রিয়াল মাদ্রিদের পরীক্ষা। তেমনি অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি। গ্রুপ পর্ব পেরিয়ে এখন নকআউটে চ্যাম্পিয়ন্স লিগ। ড্রতে কার ভাগ্যে কে আছে তা জানার অপেক্ষা। 8 গ্রুপ সেরা 1 পটে, অন্যটায় রানার্স আপ 8 দল। 6 নম্বর লটে এসে নির্ধারণ হলো শেষ 16 সবচেয়ে আকর্ষণীয় রোমাঞ্চকর লড়াই, যেখানে বার্সেলোনা পিএসজি মুখোমুখি আরও একবার। মেসি, নেইমার, এমবাপে মহাতারকাদের ম্যাচটাই এখন আগ্রহের কেন্দ্রে। 2017-র জম্পেশ দ্বৈরথ, যার আবেদন বাড়িয়েছে বহুগুণ। শেষ 16-র আরেক আকর্ষণ চেলসি আতলেতিকো মাদ্রিদের ম্যাচ। সময়ের পরিক্রমায় স্বল্প ব্যবধানে এই 2 দল মুখোমুখি আরও একবার। সবশেষ 2017-18 মৌসুমে যারা লড়েছে গ্রুপ পর্বে, 2 মৌসুম আগে দেখা হয়েছিল সেমিতে। সবার শেষে ছিল রেকর্ড 13 বারে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বার্সার মতো কঠিন নয় লস ব্ল্যাঙ্কোসের চ্যালেঞ্জ। আটালান্টার বাধা টপকেই উঠতে হবে কোয়ার্টার ফাইনালে। রোনালদোর ইউভেন্টাসকে চ্যালেঞ্জ জানাবে এফসি পোর্তো। সেভিয়ার ভাগ্যে পড়েছে বরুসিয়া ডর্টমুন্ড।
32 বছর পর শেষ 16তে আসা বরুসিয়া মনশেনগ্লাডবাখকে পেয়েছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও সুবিধাজনক অবস্থানে, কারণ তাদের প্রতিপক্ষ লাৎসিও, যারা কিনা নকআউটে এসেছে 20 বছর পর। ক্লপের লিভারপুলকেও অবশ্য দিতে হবে শক্ত পরীক্ষা। অলরেডসের ভাগ্যে পড়েছে গতবারের সেমিফাইনালিস্ট লাইপজিগ। 16-17 এবং 23-24 ফেব্রুয়ারি প্রথম লেগের খেলা। পরের লেগ হবে 9-10 এবং 16-17 মার্চে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। ধন্যবাদ সবাইকে।